যে সকল বাস্তুচ্যুত মানুষ আর্থিক অনটনের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে, এখনো করছেন, আমরা তাদের সকলকে পুনর্বাসন দেবার জন্য উদ্বিগ্ন। সর্দার বল্লভভাই পটেল বলেছিলেন, যাদের সঙ্গে আমাদের রক্ত মাংসের সম্পর্ক, যারা একত্রে আমাদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যেহেতু তারা একটি সীমারেখার উপরে, সেই জন্য হঠাৎ তারা আমাদের কাছে বিদেশি হয়ে যেতে পারে না। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা আফ্রিকা নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এখনো তাদের সাহায্য করার চেষ্টা করি। তাদের যদি আমাদের কাছে দাবি করার অধিকার থাকে, তাহলে অপর অংশে যারা আটকে রয়েছে তারা সুনিশ্চিতভাবে আমাদের কাছে দাবি করবে। গান্ধীজি যখন বেঁচে আছেন তখন গান্ধীজি বললেন, হিন্দু ও শিখ যারা আটকে আছে তারা যদি আর ওখানে থাকতে ইচ্ছা না করেন, তাহলে সম্ভাব্য যে কোনো উপায়ে এখানে চলে আসতে পারেন, এবং সেক্ষেত্রে কাজ হবে তাদের জীবিকার জন্য কর্মসংস্থান, তারা যাতে জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন ফিরে পায়। এই তো ভারত ভাগের ইতিহাস। ভাগ করেছিল কারা? ব্রাহ্মণ্যবাদী মানুষ, মুসলিমরা নয়। কেন ভাগ করেছিল? বাংলা যদি ভাগ না হতো তাহলে প্রধানমন্ত্রী হতো মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হতো শিডিউল কাস্ট। বাংলা যদি ভাগ না হতো তাহলে বাংলার গৌরব বহন করতো মুসলমান আর খ্রিস্টানে। বিফোর পার্টিশন আপনারা জানেন যে তিনজন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনবারই মুসলমান। এই বর্ণবাদী মানুষের তারা চমকে গেল, একই রে বাবা, বাংলায় চিরকাল ধরে এখানে লক্ষণ সেনের রাজত্বের আমরা চিরকাল মুসলমানের অধীনে থাকবো? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কার মাথায় এই বুদ্ধি আসলো? শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন, না, বাংলা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? আমাকে রাজা হতে হবে। রাজা হওয়ার জন্য বাংলা ভাগ করলেন। আজ তাদের রাজা হওয়ার জন্যে, তাদের অবসর বিনোদনের জন্যে, তাদের আনন্দের জন্য দেশটা ভাগ করলো। আজকে আমার মানুষ পথে ঘাটে প্রান্তরে প্ল্যাটফর্মে তারা ভিখারির মতো জীবনযাপন করছে। আজ আমাদের কর্তব্য আছে না? আমাদের কর্তব্য আছে। দেশের 85% মালিক আমরা। আজকে সেই পার্টিশনের বিরুদ্ধে আন্দোলন করতে পারি। তারা আমাদের নাগরিকত্ব দেয়নি, তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি। তারা আমাদের পুনর্বাসন দেয়নি, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি। আন্দোলন করতে হবে। যে কোনো পরিস্থিতিতে দেশভাগ হয়ে যেতে পারে, কিন্তু আমরা কি নীরবে চুপ করে বসে থাকতে পারি? ইট ইজ নট আওয়ার ডিউটি। আমাদের একমাত্র পথ সংগ্রাম। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন দেশভাগ হয়ে যাওয়ার সময় যে দিস স্বরাজ ইজ দেয়ার স্বরাজ, উই আর স্টিল স্লেভস। এই স্বরাজ তাদের স্বরাজ। আমরা যে দাস ছিলাম, আমরা এখনো সেই দাস আছি। ইফ ইউ ওয়ান্ট টু লিভ অ্যাজ হিউম্যান বিইং, ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন লেগ। যদি মানুষের মতো বাঁচতে তোমরা চাও, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। বাবা সাহেবের সেই বাণী যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তাহলে আজকে উদ্বাস্তুদের নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, আজকে বামসেফের উদ্যোগে যে উদ্বাস্তু আন্দোলনের কথা আমরা বলছেন, যে নাগরিকত্ব বিল নিয়ে আজকে মহাসংকটে ফেলেছে, দেশ ভাগ করলে তোমরা, আজকে আমরা বিচ্ছিন্ন হবে সমস্ত ভারতবর্ষের প্রান্তর থেকে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি ভিখারির মতো, তারপরেও তোমরা বলছো ইউ হ্যাভ নো রাইট টু লিভ ইন ইন্ডিয়া। ভারতবর্ষে বাস করা তোমাদের কোনো অধিকার নেই, বিকজ ইউ হ্যাভ নো সিটিজেনশিপ। হোয়াট ইজ দিস? কে দেশ ভাগ করেছিল? কার উদ্যোগে দেশ ভাগ করেছিল? কে চাইছে সিটিজেনশিপ? কি অধিকার আছে তোমার সিটিজেনশিপ চাওয়ার? আমরা আজকে দাবি করতে পারি না? পারি। তার জন্য সংগ্রাম, জীবনপণ সংগ্রাম। ভারতবর্ষের এই পার্লামেন্টের ভিতরে 1/4 মেম্বার, আমার প্রতিনিধি। ওই অ্যাসেম্বলি আইনসভার ভিতরে 1/4 মানুষ আমার। তারা কথা বলে না। কোন রাজনৈতিক দলের থেকে তাদের আমরা পাঠিয়েছি? কেন তারা কথা বলে না? এই রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল, একজন এমএলএ এমপি পদত্যাগ করেনি। কি জন্য তাদের আমরা পাঠিয়েছি? হোয়াট ইজ দেয়ার ডিউটি? আমাদের এখন নিজস্ব প্রতিনিধি নিজেদের পছন্দ করতে হবে, স্বতন্ত্র আন্দোলন গড়ে তুলতে হবে। যে মানুষটা পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে, যে মানুষটা অ্যাসেম্বলিতে গিয়ে কথা বলতে পারে, প্রতিরোধ করতে পারে, বিক্ষোভ করতে পারে, আন্দোলন করতে পারে, সংগ্রাম করে অধিকার আদায় করতে পারে, সেই মানুষটাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। অন্য কাউকে পাঠাতে আমরা চাই না। আমরা ভিক্ষাবৃত্তি করতে রাজি আছি না। আপনারা সাবধান হন। পলিটিক্যাল পাওয়ার, ক্যাপচার দ্য পলিটিক্যাল পাওয়ার। বাবা সাহেব কি বলেছেন? মহারাষ্ট্রে এসছি, বাবা সাহেব ছাড়া কোনো কথা নেই।
ক্যাপচার দ্যাট পলিটিক্যাল পাওয়ার ফর ইউর ইমানসিপেশন। যদি এই জাতি রক্ত মাংসে তেজ বীর্য থেকে থাকে, আসুন সবাই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। আমাদের হারিয়ে যাওয়া অধিকার আমরা যে কোনো মূল্যে আমরা উদ্ধার করলো বাবা সাহেবের প্রচেষ্টায় এবং সাংগঠনিক শক্তিতে। আমাদের হারিয়ে যাওয়া অধিকার, আমরা মানুষের মতো বাঁচতে চাই, কেননা ভারতবর্ষের বৃহত্তম সংখ্যক নাগরিক আমরা কেন ভৃত্য হয়ে থাকবো? 15 জন মানুষ আমাদের কেন শাসন এবং শোষণ করবে 85 জন মানুষকে? অতএব আসুন আমরা সাংগঠনিকভাবে আন্দোলন শুরু করি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্বাস্তু সমস্যা, তপশিলি সমস্যা, মূল নিবাসী সমস্যা, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। জয় ভীম, জয় ভারত।